এখন আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম থার্ড সেমিস্টারে তোমরা যারা সিসিএফ এর আন্ডারে পড়ছো ট্যাক্সেশন 1 বলে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের ইনকাম অফ আদার সোর্সের আজকে আমরা ফার্স্ট ক্লাসটা করাবো। যদি বিকালবেলায় ক্লাসটা করা হয়েছিল, ক্লাসের সাউন্ড ঠিকঠাক এসেছিল, কিন্তু ভিডিও ভিডিওটাই রেকর্ড হয়নি, ভিডিওটাই হয় ঠিক আছে, ভিডিওটা যখন যে ভিডিওটা করি ভিডিওটাই আছে। তো এই কারণের জন্য আমাকে এখন রাত 11টা বাজে, আমাকে এখন আবার নতুন করে ভিডিও শুট করতে হচ্ছে। তো চলো সময় নষ্ট না করে আমরা ইনকাম অফ আদার সোর্সের থিওরিটিক্যাল কনসেপ্ট গুলো এক এক করে দেখে নিই। ইনকাম অফ আদার সোর্সের থিওরিটিক্যাল কনসেপ্ট গুলো সেগুলো এক এক করে দেখে নিই। অঙ্কে আসে, ঠিক আছে, তারপর আমরা অঙ্কে আসবো। চলো ইনকাম অফ আদার সোর্সের থিওরিটিক্যাল কনসেপ্ট গুলো এক এক করে আমরা দেখে নিই, তারপর আমরা অঙ্কে আবার চলে আসবো, অঙ্কে আসবো। তো আমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। ইনকাম ফ্রম আদার সোর্স আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টে, আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে? 56 থেকে 59 নম্বর ধারায় বলা আছে। আমরা যে হেডস অফ ইনকামটা পড়েছি, আমাদের হেডস অফ ইনকাম প্রথম হেড হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, সেকেন্ড হেড ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, থার্ড হেড পিজিবিপি, এই চ্যাপ্টারটা বাকি আছে। ফোর্থ হেড ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন এবং লাস্ট হেড হচ্ছে ইনকাম। আমাদের যে 5টা হেড অফ ইনকাম আছে, তো প্রথম 4টে হেডে যে সমস্ত টপিক কভার হচ্ছে না সেটাই চলে আসবে আমাদের লাস্ট হেড, অর্থাৎ ইনকাম ফ্রম আদার সোর্স। দেখো কি লেখা আছে পড়ি আমরা। ইনকাম ফ্রম আদার সোর্স ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে তোমরা দেখতে পাচ্ছ? 56 থেকে 59। হেডস অফ ইনকাম আমাদের 5টা হেড আছে। ইনকাম ফ্রম স্যালারি এটা 1 নম্বর হেড, ইনকাম হাউস প্রপার্টি এটা 2 নম্বর হেড, পিজি এটা 3 নম্বর হেড, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন এটা 4 নম্বর হেড এবং ইনকাম ফ্রম আদার সোর্স এটা হচ্ছে 5 নম্বর হেড। কি বলতে চাইছে? এনি ইনকাম হুইচ ক্যান নট বি ক্যাটেগরাইজড, এনি ইনকাম হুইচ ক্যান নট বি ক্যাটেগরাইজড, ঠিক আছে, এমন ইনকাম, ঠিক আছে, যেইগুলো কিনা, যে সমস্ত ইনকাম কিনা স্যালারি হেড, হাউস প্রপার্টি হেড, পিজিপি হেড এবং ক্যাপিটাল গেইনে ক্যাটেগরি করা যাচ্ছে না, সেটা কোন ক্যাটাগরিতে আসবে? ইনকাম ফ্রম আদার্স, ঠিক আছে। এবং ইনকাম ফ্রম আদার সোর্স চ্যাপ্টার করব, তার মধ্যে মধ্যে তো হবে আদার সোর্স চ্যাপ্টারে কি কি টপিক তোমাকে কভার করতে হবে, তাই না? টপিক কভার করতে হবে শুনতে। আদার সোর্স যেমন কিছু টপিক আছে, আদার সোর্স তে কোন কোন আদার সোর্সের ইনকাম কোন কোন টপিক আছে দেখতে হবে। কোনো কি বলেছে? ডিভিডেন্ড সবার প্রথম পড়বো আমরা, ডিভিডেন্ড ইনকাম সবার প্রথম পড়বো, ডিভিডেন্ড ইনকাম। ডিভিডেন্ড ইনকাম কোন হেডে আসে? আদার সোর্স হেডে আসে। তুমি ইনভেস্ট করতে পারো ইন্ডিয়ান কোম্পানিতে ইনভেস্ট করতে পারো, আর তুমি ফরেন কোম্পানিতে ইনভেস্ট করতে পারো। তুমি ইন্ডিয়ান কোম্পানিতে ইনভেস্ট করতে পারো, ফরেন কোম্পানিতে ইনভেস্ট করতে পারো। তুমি যেই কোম্পানিতে ইনভেস্ট করো না কেন, ইন্ডিয়ান কোম্পানি হোক ফরেন কোম্পানি হোক, তো ইনভেস্ট করলে সেই কোম্পানি প্রফিটে থাকে, তাহলে তো প্রফিটের হিস্সা তোমাকে দিতেই হবে, প্রফিটের হিস্সা তোমাকে দিতেই হবে। আর এই প্রফিটের হিস্সাটা কি? তো ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে তোমার ট্যাক্সেবল, আবার ফরেন কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে ট্যাক্সেবল। তবে ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে বেশ কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। দেখো কি লিখেছে, ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে ফুললি ট্যাক্সেবল, ফরেন কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে ফুললি ট্যাক্সেবল। তবে ইন্ডিয়ান কোম্পানি ডিভিডেন্ড পেলে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, সেই রুলস এন্ড রেগুলেশন গুলো আমি তোমার সামনে এক এক করে ডিসকাশন করব, ঠিক আছে? তো এটা পড়ে রাখো, আগের বছর পরীক্ষায় দিয়েছিল, আমি তোমাকে বলে দিচ্ছি। ধরো ইন্ডিয়ান কোম্পানিতে তুমি ডিভিডেন্ড পেয়েছো কত, এটা দেখো কত টাকা ডিভিডেন্ড পেয়েছো, জাস্ট সিস্টেমটা শিখিয়ে দিচ্ছি। ইন্ডিয়ান কোম্পানি থেকে তুমি কত টাকা ডিভিডেন্ড পেয়েছো? বলছি ইন্ডিয়ান কোম্পানি থেকে তুমি ডিভিডেন্ড পেলে 10,000 টাকা, 10,000 ঠিক আছে, কোনো সমস্যা নেই, 10,000 টাকা পেয়েছো। এইবার স্যার এই যে 10,000 টাকা ইন্ডিয়ান কোম্পানি ডিভিডেন্ড পেয়েছি, পুরো টাকার উপরে কি ট্যাক্স দিতে হবে নাকি এর মধ্যে আবার কিছু ছাড় আছে? আমি তোমাকে বলি কিছু ছাড় আছে, কিছু ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে লিখবো মাইনাস, লিখবো এক্সেম্পশন, will be list of the following. Exemption will be list of the following. কি কি নিয়ম কি?
এক হচ্ছে ইন্টারেস্ট পেড অর্থাৎ তুমি ধরো ইন্ডিয়ান কোম্পানি ইনভেস্ট করেছিলে, তো ইন্ডিয়ান কোম্পানি ইনভেস্ট করে কোনো জায়গা থেকে টাকা ধার করে দেখা গেল তুমি ইনভেস্ট করেছিলে। ইনভেস্ট করলে তাহলে তুমি তো কারো থেকে লোন নিয়ে তুমি ইনভেস্ট করেছিলে, তাহলে লোন নিলে তাকে ইন্টারেস্ট দিতে হবে। অর্থাৎ এখানে কোন খরচা বাদ শুধুমাত্র ইন্টারেস্ট পেড অন লোন, ঠিক আছে? ইন্টারেস্ট পেড কত টাকা ইন্টারেস্ট পে করেছো তারপর উদাহরণে আছে 2200 ইন্টারেস্ট পে করেছো। আর কি 20% of dividend income. Dividend income at 20%. এটা হচ্ছে এই রুল মাথায় রাখলে অঙ্ক আর কি বলতো 10,000 20% 2,000 এই দুটোর মধ্যে ছোট 2,200 2,000 মধ্যে ছোট 75 কত হলো 8,000 টাকা হচ্ছে তোমার ট্যাক্সেবল ইনকাম, ঠিক আছে? ট্যাক্সেবল এই ইনকাম উপর ট্যাক্স দিচ্ছে, ঠিক আছে? কত টাকা ছাড় পাওয়া যায়? যত টাকা ইন্টারেস্ট পে করেছো 20% ডিভিডেন্ড ইনকাম উইচ ওয়াজ লোয়ার, এই টাকাটা তোমার ছাড় পাওয়া যায়, এই টাকাটা তোমার ছাড় পাওয়া যাবে। এবার দেখো আমরা বলছি, এরপরে আমরা বলছি যে এরপরে যে টপিকটা কভার করতে চলেছি আমরা, এটা হলো তো রয়্যালটি ইনকাম। তো তুমি যদি রয়্যালটি ইনকাম করো, তুমি রয়্যালটি সেটা আলাদা সোর্স থেকে ট্যাক্সেবল, যেমন রয়্যালটি ইনকাম ধরো এটা সিবি মানে ধরো তুমি নিশ্চয়ই নাম শুনেছো, চেতন ভগতের নাম প্রত্যেকেই শোনা, একজন রাইটার ফেমাস রাইটার চেতন ভগত। তো উনি ধরো স্টোরি বুক লিখে এবার বুক লিখলে তো হলো না, পাতার পর পাতা বই লিখেই গেল, বই লিখে লিখে গেলে তো বইটা লিখতে স্বাভাবিক হয়ে গেল। এখন রিসার্চ ব্রাঞ্চ টিডিএস পাবলিকেশন ওটা চলে গেছে বই ছিল না, বুঝলে? তাহলে চেতন ভগত স্টোরি লিখে টিডিএস পাবলিকেশনকে সইট দিয়েছে, ছাপাবে, ছাপিয়ে মার্কেটে বইগুলো বেরো, তো আমাদের লোক বই কিনবে মার্কেটে, ঠিক আছে? তো এইবার বই লিখলো চেতন ভগত, ও কি রয়্যালটি পাবে, ও যে টাকাটা খাওয়াবে এটা হচ্ছে রয়্যালটি, এটা হচ্ছে রয়্যালটি। ওই যে আরাম আছে তাতে রয়্যালটি ও নিয়ে আসবে আদার সোর্স দিয়ে আসবে, সোর্স থেকে, ঠিক আছে? বুঝলো? সিম্পল ব্যাপার। রয়্যালটি ইনকাম কি আদার সোর্স দিয়ে। এবার দেখো এবার কি বলছি, এরপরে কিছু কিছু কথা বলেছি স্কলারশিপ তো তোমরা তোমরা জানো স্কলারশিপ জিনিসটা কি, স্কলারশিপ সম্পর্কে তোমাদের প্রত্যেকের নলেজ আছে কম বেশি, ঠিক আছে? স্কলারশিপ যদি তুমি পাও তাহলে এটা এক্সেপ্টেড কোনো গভর্নমেন্ট ট্যাক্স নেই, তাই লিখেছি দেখো স্কলারশিপ নট ট্যাক্সেবল, গভর্নমেন্ট নট ট্যাক্সেবল, এক্সেপ্ট, পুরোপুরি এক্সেপ্ট। শেয়ার অফ প্রফিট বাই এইচইউ গ্রুপ মেম্বার, দেখো এইচইউ এর ফুল ফর্ম হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির প্রচুর মেম্বার আছে, এরা মেম্বাররা মিলে এরা ফ্যামিলি বিজনেস করে, ফ্যামিলি বিজনেস করে যে গভর্নমেন্ট কামানো তার মধ্যে গভর্নমেন্ট 30% ট্যাক্স দিয়ে দেয়। তাহলে গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার পর যে প্রফিটটা পড়ে থাকবে সেটাই তো পুরো, সেটা তো ট্যাক্সেবল ইনকাম, সেটা তো ট্যাক্সেবল ইনকাম ট্যাক্স দেওয়া হয়ে গেছে। এবার ফ্যামিলি মেম্বাররা যার যার ভাগে যা বলছি টাকা আমি বাড়িতে নিয়ে আসি, তো ওর উপর কি গভর্নমেন্ট আবার ট্যাক্স দেবে কেন? আরে ট্যাক্সেবল ইনকামের উপর আপনি ট্যাক্স দেবে, ট্যাক্সের উপর ট্যাক্স করে দাও, তাই না? একবার তো ট্যাক্স দিয়েই দিয়েছে, এটা এটা দেখছো সেম টপিক আমরা পড়েছিলাম শেয়ার অফ পার্টনারশিপ, পার্টনারশিপ ফ্রম থেকে পার্টনাররা যে প্রফিটটা কামায় তার উপর ট্যাক্স দিতে হয়। তো ঠিক আছে, পয়েন্ট তুমি দেখতে পারলে, তাহলে কি বলতো শেয়ার অফ প্রফিট বাই এইচ ইউ এফ টু মেম্বার ট্যাক্স দেবো, ঠিক আছে? তো বুঝতে পারছো? নেক্সট কি বলেছে, নেক্সট করে দেখো, নেক্সট রেট, নেক্সট বলতে রেট, এখানে রেট ব্যাপারটা কি বল, রেট ভাড়া বলছে রেন্ট ফ্রম এনি অ্যাসেট, তুমি যে কোনো অ্যাসেট ভাড়া দিতে পারো, তুমি যে কোনো অ্যাসেট ভাড়া দিতে পারো, তুমি কোনো অ্যাসেট যদি ভাড়া দাও সেটা ভাড়া বা ইনকাম হবে। কিন্তু কিন্তু বাড়ি নয় আদার দ্যান হাউস প্রপার্টি, আদার দ্যান হাউস প্রপার্টি, বাড়ি ছাড়া যে অ্যাসেট ভাড়া দিয়ে তুমি টাকাটা তোমার তুই ল্যান্ড ভাড়া দিবি, জমি জমি ভাড়া দিয়ে কামালি, হাউস প্রপার্টি আসবে, সরি আদার সোর্স আসবে, ফার্নিচার ভাড়া দিয়ে টাকা কামালি, ফার্নিচার ভাড়া দিলে তুমি যে রেন্টটা পেলে তোমার এটাও তোমার চলে আসবে আদার সোর্সে, মেশিন ভাড়া দিয়ে যে রেন্টটা কামালে সেটাও আদার সোর্সে চলে আসবে। কিন্তু মাথায় রাখতে হবে এইগুলো যেন বিজনেস পারপাস না হয়, নট আ বিজনেস পারপাস। কম্পোজিট রেন্ট জিনিসটা কি, দেখবে অনেকে বাড়ি ভাড়া দেয়, অনেকে বাড়ি ভাড়া দেয়, ঠিক আছে? অনেকে বাড়ি কি লেখা আছে
বাড়ি ভাড়া দেয়, তাই না? অনেকে বাড়ি ভাড়া দেয়। মানে কি বলবো? যেমন মেসগুলো দেখো, মেসগুলোতে দেখো, আমার কোনো ক্যান্টিনের কোনো একটা স্টুডেন্ট মেস ভাড়া নিলে কত করে ভাড়া দিতে হবে? এই ৳৮,০০০ ভাড়া দিতে হবে। ৳৮,০০০ মধ্যে কি, কি দেবে ফ্যাসিলিটি? তোমার ওর মধ্যে ইলেকট্রিক বিল ইনক্লুড আছে। ওর মধ্যে তোমার থাকার জায়গা ব্যবস্থা করে দিয়েছে। ওরা ওর মধ্যে তোমার খাট ব্যবস্থা করে দিয়েছে। ঠিক আছে তো? তারপর ওর মধ্যে তোমাকে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। তাহলে তাহলে কি এই যে পুরো যে ৳৮,০০০ নিচ্ছে, পুরো যে ৳৮,০০০ ভাড়াটা নিচ্ছে, এটা কিসের জন্য? থাকা, খাওয়া সব মিলিয়ে ইলেকট্রিক বিল সব মিলিয়ে ৳৮,০০০ নিচ্ছে মামা। তা এর মধ্যে এটাকে বলে কম্পোজিট রেট। কম্পোজিট রেট, ঠিক আছে তো? অন্যান্য সুযোগ সুবিধাও আছে, আবার ভাড়াটাও আছে। এর মধ্যে তুমি কি মানে তোমার ঘর এটা কি আলাদা? এটা তো আলাদা করতে পারছি না। যদি আলাদা করতে পারো তাহলে এটা হতে পারে। আর আলাদা করতে না পারলে এটা বিজনেস পিজিতে দেওয়া আছে। এটাই তো লেখা আছে। এটাই তো লেখা আছে। কম্পোজিট রেট জিনিসটা কি বিল্ডিং আর আদার্স একসাথে। যদি যদি তুমি সেপারেট করতে পারো, সেপারেট করতে পারো যে বিল্ডিং এর ভাড়া কত, তাহলে বলতে পারি। যদি সেপারেট করতে না পারো তখন চলে যাবে এটা পিজিপি বা আদার্স সোর্স। তাই তো লেখা আছে। তাই তো লেখা আছে। তুমি দেখো না অনেকে এরকম অনেক হয়। এই আমি এক্সাম্পল কিছু বলছি এগুলো মাথায় রিয়েল রিয়েলিস্টিক এক্সাম্পল বলছি। আমরা হাউস বোটে থেকে কথাগুলো বলেছি। দেখবে অনেকে যারা চাকরি করে না তাদের না ৬ মাস অন্তর অন্তর আ ব মানে তোমার ওদের প্লেস চেঞ্জ করতে হয়। প্লেস পরিচিত লোক আছে। কেউ আমি ধরো কিছু স্টুডেন্ট আছে, তারা চাকরি করে ছোট ব্যাঙ্গালোর আছে, ব্যাঙ্গালোর থেকে পুনে ট্রান্সফার হচ্ছে। তাহলে ওরা কি সব জিনিসপত্র নিয়ে যায়? সেইভাবে তো ওরা নিয়ে যায় না। তুমি ভাবো না, তুমি এত কিছু নিয়ে যাওয়া সম্ভব নয়। ওরা এমন ঘর খোঁজে না, তোমার ফুললি অ্যাকোমোডেটেড হাউস। একটা হাউস খোঁজে, অ্যাকোমোডেটেড হাউস। যেখানে খাট থাকবে, আলমারি থাকবে, ওয়াশিং মেশিন থাকবে, গিজার থাকবে, চিমনি থাকবে, সব ফ্যাসিলিটি একসাথে থাকবে। ঠিক আছে? তাহলে ওর মধ্যে ঘর ভাড়া কত আর এইগুলো কত যদি আলাদা করা যায়, তাহলে কি হাউস সুপার যে আলাদা করা না যায় বিজেপি বা আদার্স এটাই এখানে বলতে চেয়েছে। এবার সাবলেট। সাবলেটের গল্পটা কি? সাবলেটের গল্পটাকে আমি তোমাকে বোঝাই। এখানে বোঝাই। দেখো এখানে তো ৪ দিয়েছি আমি বলেছি। ধরো একটা পার্টি A, একটা পার্টি B। ঠিক আছে তো? একটা পার্টি A, একটা পার্টি B। ধরো এখানে একটা বাড়ি আছে। এই যে এখানে একটা বাড়ি আছে। এখানে একটা অফিস। এই বাড়িটার ওনার কে? এই বাড়িটার ওনার দেখো আমি এই বাড়িটার ওনার হচ্ছে কি? এবার এই যে বি একটা পার্সন চাকরি করে। এই বাড়িটা এই বাড়িটা মানে চাকরি করে। এবার এই শহরে কলকাতা শহরে নিজের থাকার জায়গা না। তাহলে ঘর ভাড়া করতে হবে। তখন এই বাড়িটায় গেছে। ও ঘর ভাড়া নেবে বলে বাড়িটায় কথা বলতে গেছে। তখন এ তো বেরিয়ে আসতে পারেনি। বলছে আমি ঘরটা ভাড়া নিতে চাই, ঘর ভাড়াই দাও। তখন এ এ বলল আমি তো বাড়িটার মালিক, আমি ঘর ভাড়া নিতে চাই। ঠিক আছে? তাহলে তুমি নিতে চাও কেমন করে না? তুমি এই বাড়িটার ঘর ভাড়া দাও প্রতি মাসে ৳১০,০০০ ৳১০,০০০ করে প্রতি মাসে ভরো। বলছে ঠিক আছে আমি তাহলে নেক্সট মান্থ থেকে আমি তোমাকে প্রতি মাসে ৳১০,০০০ করে ঘর ভাড়া দেব। দিতে পারবে। এইবার ভালো করে বুঝো। এই যে ঘরটা এমন জায়গায় ঘরটা আছে না, যেখান থেকে তোমার মেট্রো স্টেশন অনেকটা দূর হয়ে যাচ্ছে। অনেকটা দূর হয়ে যাচ্ছে। তুমি কয়েক মাস থাকলে। তারপরে কি হলো? কি হলো? তুমি একটা ঘর পেয়ে গেলে যেটা মেট্রো স্টেশন লাগোয়া। মেট্রো স্টেশনের কাছাকাছি। বা কয়েকটা ডিসট্যান্স তোমার মিনিট ২ এর পথ। তুমি ওখানেই ঘর ভাড়া নিচ্ছ। তুমি ওখানে ঘর ভাড়া নিয়েছো। এরপর এই ঘরটা এই ঘরটা কি করো? তুমি তো এই ঘর ভাড়া নিয়েছো। তোমার কাছে মাথায় আসলো না, ঠিক আছে। এই ঘরটা না ধরো ফিক্স করে সি ও একটা ঘর করছে, ঘর করতে তাহলে আমার কাছে একটা ঘর আছে, তুই কি ঘর ভাড়া নিবি? আমি তো বলছি ঘর ভাড়া নিবি তো? তো বলল ঘর ভাড়া আমি বললাম ঘর ভাড়া বেশি রে মা ৳১২,০০০ খুব সুন্দর ফেসিলিটি ব্যবহার অমায়িক ব্যবহার খুব সুন্দর ৳১২,০০০ করে দেবে। বলেছ ব্যবস্থা করে দে। তো ঘর ভাড়া নিয়ে নিল। ঘর ভাড়া নিয়ে নিল। তার মানে কত টাকা করে? তার মানে এই এর সাথে বিল কন্ট্রাক্ট ৳১০,০০০ করে। আর বির সাথে সিল কন্ট্রাক্ট বিল কত করে? ৳১২,০০০ করে প্রতি মাসে। এবার এবার এ
বি কে ঘর ভাড়া দিয়েছে, তাহলে ঘর ভাড়ার টাকা নাকি এ পাবে, তাহলে এ এর কাছে কিসের ইনকাম? হাউস প্রপার্টির ইনকাম। কেন স্যার এর কাছে হাউস প্রপার্টির ইনকাম? কারণ মাইনার লিঙ্ক বি। এবার বি সি কে ঘর ভাড়া দিয়ে 12,000 টাকা, তাহলে বি কাছে কিসের ইনকাম? হাউস প্রপার্টি। না একদম হাউস প্রপার্টি বলে, একদম হাউস প্রপার্টি বলে। কেন বি কি বাড়িটার মালিক নাকি? না স্যার, তাহলে এটা হচ্ছে আদার সোর্স। বির কাছে ইনকাম হয় আদার সোর্স, এটাকেই বলা হয় সাবলেট, এটাকে বলা হয় সাবলেট। ঠিক আছে? তো গল্পটা বুঝতে পারছো? সাবলেটের ক্ষেত্রে নিয়মটা কি? দেখো, বির মধ্যে অঙ্ক করবো। বি কামালো কত করে? স্যার 12,000 টাকা করে কামালো। বি 12,000 টাকা করে কামালো প্রতি মাসে। বি লাভ কত? স্যার 2,000। বুঝতে পারলে? এই তো বলেছি, এই তো বলেছি এগ্রিকালচার ইনকাম। এগ্রিকালচার ইনকাম কৃষিয়ান। তুমি যদি কৃষিকাজ ভারতবর্ষের ভূমিতে করো, ভারতবর্ষের জমি সে মাটি দেখে তুমি ইন্ডিয়ান গভর্নমেন্ট তোমাকে একটা অ্যাকাউন্ট দেবে, বলবে কি ট্যাক্স ফ্রি ইনকাম দেশের ডেভেলপমেন্ট করবে। হ্যাঁ, তুমি যদি এগ্রিকালচার কৃষি কাজ থেকে তুমি বিদেশের মাটিতে করো, বাংলাদেশে গিয়ে করলে, বাংলাদেশে গিয়ে তুমি ধান লাগালে, পাকিস্তানে গিয়ে করলে, শ্রীলঙ্কায় গিয়ে করলে, ঠিক আছে, তারপর ইংল্যান্ডে গিয়ে করলে, ইউএসএ তে গিয়ে করলে, তুমি বিদেশে করেছো ডেভেলপমেন্ট। প্রসপেক্টস নেবে, এখানে বিদেশে গ্রোথ হয়েছে, দেশের ডেভেলপমেন্ট হয়েছে, আমার দেশে কিছু হয়নি। অবশ্যই সরকার ট্যাক্স দেবে। অর্থাৎ এগ্রিকালচার ইনকাম যদি দেশে হয় তাহলে এক্সেম, বিদেশে হলে ট্যাক্স দেবে। তো এখানে তার কাজ দেওয়া এক্সেম। তবে মাথায় রাখতে হবে জমিটা হতে হবে ভারতবর্ষের মাটিতে। তুমি মানে ভারতে মানে এগ্রিকালচার ইনকাম ইন ইন্ডিয়া তোমার এক্সেপ্ট হবে তখনই কিন্তু ভারতের ল্যান্ডটা ভারতের দিতে হতে হবে, ঠিক বলেছে। ইনকাম ফ্রম, এরপর বলছে ইনকাম ফ্রম এমপি এন্ড এমএলএ। স্যার এমপি বলবো, এমপি বলবো হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, এমপি বলবো হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এমপি এমএলএ রা যদি স্যালারি পায়, এটা চলে আসবে তোমার এমপি এমএলএ রা যদি স্যালারি পায়, এমপি এমএলএ যদি স্যালারি পায়, ঠিক আছে, এটা চলে আসবে স্যালারি হেডে। আর এমপি এমএলএ রা যদি অ্যালাউন্স পায়, এটা চলে আসবে আদার সোর্সে। মনে রাখবে এমপিরা যে প্রতিদিন সাংসদ মানে সংসদ ভবনে যে হয় না, শীতকালীন অধিবেশন, গ্রীষ্মকালীন অধিবেশন, ঠিক আছে, বর্ষাকালীন অধিবেশন সময়, সেই সময় ওরা যদি সংসদে যদি অ্যাটেন্ড থাকে তার জন্য। তেমনি একই রকম ভাবে বিধায়ক যেটা বলে তোমার এমএলএ, ওরা যদি বিধানসভায় যদি অ্যাটেন্ড থাকে তার জন্য কিন্তু ওরা কিন্তু একটা অ্যাক্সেস পায়। এটা কি হচ্ছে? এইগুলো কিন্তু এক্সেম, এইগুলো এক্সেম মাথায় রাখতে হবে। কোন সেকশন? আমার সেকশন 10 সাবসেকশন 17 এ এটা বলেছে। তারপর কি ইনকাম ফ্রম কি ম্যান ইন্স্যুরেন্স পলিসি। কি ম্যান ইন্স্যুরেন্স পলিসি থেকে যদি কোনো ইনকাম, ঠিক আছে, এটা কোন হেডে আসবে? এটা আদার সোর্সে আসবে, সোর্সে আসবে। ইন্টারেস্ট, দেখো কিছু ইন্টারেস্ট করতে হবে, তোমার কিছু ইন্টারেস্ট করে রাখতে হবে। ইন্টারেস্ট, কিছু ইন্টারেস্ট আছে তোমার ফুললি এক্সেপ্ট, কিছু ইন্টারেস্ট আছে ফুললি ট্যাক্সেবল, আবার কিছুটা এক্সেপ্ট, কিছুটা ট্যাক্সেবল। ঠিক আছে, কোনো ভয় পাওয়ার কিছু নেই, একদম ভয় পাবে না, ইজি ব্যাপার। ইন্টারেস্ট, ইন্টারেস্ট ইনকাম পাওয়ার সোর্স আছে। কিছু ইন্টারেস্ট আছে পুরোপুরি ট্যাক্স দিতে হবে, কোনো ছাড় পাবে না। কিছু ইন্টারেস্ট আছে কিছুটা ছাড় পাবে, আর কিছু ইন্টারেস্ট পুরোপুরি ছাড়। এরকম হচ্ছে করতে হবে। এবং এর মধ্যে স্যার অনেক তো পয়েন্ট আছে, কোনগুলো করবো আমি তোমাকে বলি, শোনো না, আমি তোমাকে বলি শোনো, এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে মনে করো, এই পয়েন্টটা পরীক্ষায় চলে এসেছে, কি বলেছি না, দেখবে এখন আমরা যখন ব্যাংকে টাকা জমাই সেভিংসে, আমাদের তো অ্যাকাউন্ট খোলা তো চারটে অ্যাকাউন্ট খুলতে পারি, একটা সেভিংসে খুলতে পারি, একটা কারেন্টে খুলতে পারি, ফিক্সড ডিপোজিট, একটা ডিকারি। দেখবে ব্যাংকে অনেক সেভিংস অ্যাকাউন্ট টাকা আছে। তেমনি এখন পোস্ট অফিসেও সেভিংস টাকা, পোস্ট অফিসেও সেভিংস টাকা। তো পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট টাকা আনার জন্য মানে তুমি সুদ পাবে, ইন্টারেস্ট পাবে। এইবার ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা প্রমোট করছে যে তুমি পোস্ট করে টাকা রাখবে, প্রমোট করছে, ঠিক আছে? তো ওই পোস্ট অফিস সেভিংস টাকার যে জিনিসটা থেকে ইন্টারেস্ট হবে, ঠিক আছে, এই একজনের অ্যাকাউন্ট আছে, মানে আচ্ছা, যত টাকা ইন্টারেস্ট পাবে সেই ইন্টারেস্ট থেকে 3,500 টাকা ছাড়। আর যে জয়েন্ট অ্যাকাউন্ট হয় সেখানে ছাড়। ধরো আমার পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা আছে, সেভিংস অ্যাকাউন্ট খোলা আছে, ঠিক আছে, আমি ধরো পোস্ট অফিস থেকে ধরো বছরে আমি 2,200 টাকা ইন্টারেস্ট নিই, আমাকে কোন টাকা ট্যাক্স দিতে হবে না। কেন ট্যাক্স দিতে হবে না? কেন স্যার ট্যাক্স দিতে হবে? কারণ 3,500 টাকা ছাড় একজনের জন্য। ঠিক আছে? স্যার ধরুন আপনি ইন্টারেস্ট পান 4,000 টাকা,
বছরে পোস্ট অফিস থেকে সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে ইন্টারেস্ট পাচ্ছ, তোমরা সুদ পাও। তাহলে কত টাকা ট্যাক্স দিতে হবে? 3.5 টাকা ছাড় ভাই। ভাই 3.5 টাকা ছাড় আছে, তোদের 500 টাকা ট্যাক্স দেবে, হ্যাঁ কি? ট্যাক্স তো 500 টাকা। এই উদাহরণটা করে রাখ। ফুললি এক্সেপ্ট পিপিএ, তোমরা তো নাম শুনেছো পিপিএ, প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড তো চার্জ হবে না। রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, তারপর শেয়ারের প্রভিডেন্ট ফান্ড, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। তো আমি তো চাকরি করি, কোন পাবে? আমার পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখা আছে। তো পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখা আছে, পাবলিক প্রভিডেন্ট ফান্ডে কি জানো তো? মিনিমাম 500 টাকা থেকে শুরু করে বছরে 1.5 লাখ টাকাও কেউ ইনভেস্ট করতে পারে। তো পাবলিক প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখলে সেখান থেকেও তো ইন্টারেস্ট পাওয়া হয়। ঠিক আছে, সেখান থেকেও ইন্টারেস্ট পাওয়া হয়। এই ইন্টারেস্ট যে পাবো না আমি পাবলিক প্রভিডেন্ট ফান্ডে যে টাকা রাখছি সেখান থেকে ইন্টারেস্ট পাই, এর উপর গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হবে না। এটা এক্সেপ্টেড, এটা এক্সেপ্টেড ইনকাম। ঠিক আছে, তাই লিখেছি এই যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফ থেকে যদি তুমি ইন্টারেস্ট পাও, ফুললি এক্সেপ্ট। এটা এখানে একটু করলেই হবে আমার মনে হয়, আর কি করার দরকার নেই। দেখো এবার কিছু কিছু অঙ্ক তোমাদের সামনে আমি তুলে ধরছি। অঙ্ক কিছু কিছু অঙ্ক কিছু কিছু অঙ্ক তুলে ধরেছি, এগুলো আমি ডিসকাশন করবো। এগুলো আমি ডিসকাশন করবো। কি বলেছে? ইন্টারেস্ট অন গোল্ড ডিপোজিট বন্ড নো হয়। গোল্ড ডিপোজিট বন্ড বলে একটা বন্ড আছে, তুমি এখানে টাকাটা লাগিয়েছো, এখানে টাকাটা লাগিয়েছো, গোল্ড ডিপোজিট বন্ডে তুমি ইনভেস্ট করেছো, সেখান থেকে তুমি যে সুদ পাচ্ছ, ঠিক আছে, সুদ পাচ্ছ 9,000 টাকা, এর উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স দেবে। এটা কিন্তু ফুললি এক্সেপ্ট। স্যার কোথায় লেখা আছে? আপনি যেখানে পড়ালেন লেখা কোথায় আছে? দেখো এখানেই তো লেখা আছে গোল্ড ডিপোজিট বন্ড। এই দেখো এরকম লেখা আছে গোল্ড ডিপোজিট বন্ড। দেখেছো তো গোল্ড ডিপোজিট বন্ড। নেক্সট কি লেখা আছে? ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। এই তো বললাম, তুমি পোস্ট অফিসে ইনভেস্ট করেছো সেভিংস অ্যাকাউন্টে, সেখান থেকে তুমি বছরে 3,009 টাকা সুদ। তাহলে কত টাকা ছাড় আছে স্যার? 3,500 টাকা ছাড় আছে। তাহলে কত টাকার উপর ট্যাক্স দিতে হবে? 400 টাকার উপর ট্যাক্স দিতে বলেছে। নেক্সট, ইন্টারেস্ট অন এসবিআই সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। আরে ভাই এটা পোস্ট অফিসের জন্য 3,500 টাকা ছাড় আছে। কোথায় বলেছে ব্যাংকে ছাড় আছে? আমি সেভিংস অ্যাকাউন্টে স্টেট ব্যাংকে টাকা রেখেছি, আমি বন্ধন ব্যাংকে টাকা রেখেছি, আমি এইচডিএফসি ব্যাংকে টাকা রেখেছি, আমি আইসিআইসিআই ব্যাংকে টাকা রেখেছি, ঠিক আছে, আমি তোমার ব্যাংক অফ বরোদা টাকা রেখেছি, ব্যাংক অফ ইন্ডিয়া টাকা রেখেছি, ঠিক আছে, পিএনবি টাকা রেখেছি। না ভাই না, ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই, পুরোপুরি ট্যাক্স দাও। এখানে কি লিখে দেন? এখানে লিখেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে সেভিংস অ্যাকাউন্টে আমি টাকা ডিপোজিট করেছি, সেখান থেকে বছরে 19,000 টাকা সুদ পেয়েছি, কোনো ছাড় পাবো না, তো 19,000 টাকার উপরই গভর্নমেন্ট ট্যাক্স, ফুললি ট্যাক্স, ফুললি ট্যাক্স আছে। এবার দেখো ইন্টারন্যাশনাল পোস্ট অফিস সেভিংস ব্যাংকে, এটা আগেই বললাম, পোস্ট অফিস সেভিংস ব্যাংকে তুমি টাকা ডিপোজিট করেছো, সেখান থেকে তুমি বছরে 2,200 টাকা সুদ পেয়েছো, পুরোপুরি ছিল না, 3,500 টাকা অব্দি এক্সেপ্ট আছে। এই লেখা আছে। ইন্টারেস্ট অন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সিকিউরিটিজ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সিকিউরিটি তুমি ইনভেস্ট করো, সেখান থেকে 5,000 টাকা ইন্টারেস্ট পেয়েছো, ঠিক আছে, এটা কি? এটার উপর ফুললি ট্যাক্সেবল, ফুললি ট্যাক্সেবল। ঠিক আছে, তো এবার বলছে কি ইন্টারেস্ট অন এনএসসি, ইন্টারেস্ট অন এনএসসি, ঠিক আছে, ইন্টারেস্ট অন এনএসসি, এনএসসি, এনএসসি ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে তুমি টাকা ইনভেস্ট করেছো, সেখান থেকে সুদ পাচ্ছ 10,000 টাকা, ফুললি ট্যাক্সেবল। ইন্টারেস্ট অন ইনকাম ট্যাক্স রিফান্ড 2,300 টাকা, ঠিক আছে, এটা হলো ফুললি ট্যাক্সেবল। ঠিক আছে, দেখে নাও। নেক্সট বলেছে ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি সেন্ট্রাল গভর্নমেন্ট সিকিউরিটি 20,000 টাকা, এটা কিন্তু এক্সেপ্টেড, এটা এক্সেপ্টেড। তো এখান থেকে আমাকে যদি তুমি জিজ্ঞাসা করো স্যার ইম্পর্টেন্ট কয়েকটা বলে দিন, কয়েকটা ইম্পর্টেন্ট বলো, বেশি বলতে হবে না। ধরো অঙ্কর জন্য এই দুয়েরটা আমার কাছে ইম্পর্টেন্ট লাগলো, তিনেরটা ইম্পর্টেন্ট লাগলো, চারেরটা ইম্পর্টেন্ট, আর কি দরকার নেই, দেখ অঙ্ক যা আছে। এরপরে চারটা, এই চারটা পড়বে গিফট, গিফট, ঠিক আছে, গিফট। অ্যাকচুয়ালি তোমার এই চ্যাপ্টার,
এই যে আদার সোর্সের চ্যাপ্টার হচ্ছে তার জন্য তোমার এই পয়েন্টটা পড়লেই এনাফ। এটা ইম্পর্টেন্ট। আর এটা স্যালারি চ্যাপ্টারে দেখবে, ঠিক আছে? এমপ্লয়ার মালিকের থেকে যদি তুমি গিফট পাও, সেই গিফটটা তুমি ক্যাশেও পেতে পারো, আবার কাইন্ডও পেতে পারো। ক্যাশ মানে বলতে ক্যাশ নগদ টাকা পাচ্ছ, আর কাইন্ড মানে ধরো তুমি মোবাইল ফোন গিফট পেতে পারো, ল্যাপটপ গিফট পেতে পারো, ঠিক আছে? এরকম কিছু গিফট পেতে পারো, ঠিক আছে? সেটা দিয়ে করে কাইন্ড। মালিকের কাছ থেকে যদি তুমি ক্যাশ টাকা গিফট পাও, এর উপর তো পুরোপুরি ট্যাক্সেবল, কোনো ছাড় নেই। কিন্তু কোন হেডে আসবে? স্যালারি। আর মালিকের থেকে যদি তুমি ক্যাশ টাকা থেকে কাইন্ড গিফট পাও, যে ৫,০০০ টাকার মধ্যে থাকে এক্সেম, ৫,০০০ টাকা ক্রস করলেই কিন্তু ট্যাক্সেবল, তাই লেখা আছে। আপ টু ৫,০০০ এক্সেম, বাট অ্যাবাভ ৫,০০০ ফুলি ট্যাক্সেবল। কোথায়? ইনকাম স্যালারি। সিসিডিসি তুমি কাস্টমারের থেকে গিফট পেতে পারো, তুমি ক্লায়েন্টের থেকে গিফট পেতে পারো, তুমি ডেটার্সের থেকে গিফট পেতে পারো, তুমি ক্রেডিটার্সের থেকে গিফট পেতে পারো। তুমি যে গিফট পাবে ক্যাশ টাকাও পেতে পারো, আবার কাইন্ডও পেতে পারো। যাই গিফট মনে করো ফুললি ট্যাক্সেবল। কি ফুললি ট্যাক্সেবল? কোন এটা? পিজিডিপি। পিজিডিপি যেটা কোথাও না। গিফট ফর তার থেকে ইনহেরিটেন্স। ধরো আমি আমি গিফট পেয়েছি, ধরো আমি যে বাড়িতে অনেক গিফট, যেমন আমার বাবা কাছ থেকে পেয়েছে, ঠাকুর তার থেকে পেয়েছে, বংশ পরম্পরা এরকম। ম্যারেজ, ম্যারেজ গিফট। কেউ বিয়ে করছে, বিয়ে উপলক্ষে গিফট দেবে, ম্যারেজ গিফট। তারপর ইউনিভার্সিটি থেকে গিফট পেতে পারো। রিলেটিভ তোমার যে আত্মীয় আছে না, আত্মীয় থেকে গিফট পেতে পারো, আত্মীয় থেকে গিফট পেতে পারো, তাই তো? চ্যারিটেবল ট্রাস্ট যেমন ভারত সেবাশ্রম সংঘ, বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন, ঠিক আছে? এখান থেকে তুমি গিফট পেতে পারো, ঠিক আছে? আর লোকাল অথরিটি, লোকাল অথরিটি কোনটা? মিউনিসিপ্যালিটি বলতে পারো তুমি। তোমার আমাদের লোকাল অথরিটি সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, দমদম মিউনিসিপ্যালিটি, মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি, তারপর কেএমডিএ কলকাতা মিউনিসিপ্যালিটি, কলকাতা মিউনিসিপ্যালিটি। এখান থেকে যদি এখান থেকে যদি ক্যাশ টাকা গিফট পাও না, ক্যাশ টাকা যদি ক্যাশ গিফট পাও, তাহলে পুরোপুরি এক্সেপ্ট। কোথায়? ইনকাম ওয়ান সোর্স। যদি যদি ক্যাশ গিফট না পেয়ে যদি কাইন্ডে পাও, কাইন্ডে, তাহলে তাহলে অফারলি তবে কি এই যে এই পারপাসে, এই যে এই সমস্ত এই সমস্ত পারপাস গিফট যদি এখান থেকে পাও, এখান থেকে পাও, সেটা ক্যাশে হলেও এক্সেপ্ট, আবার সোর্স। এরপরে পরে আদার্স তুমি বন্ধুর থেকে গিফট পেতে পারো, গার্লফ্রেন্ডের থেকে গিফট পেতে পারো, বয়ফ্রেন্ডের থেকে গিফট পেতে পারো। কার কাছ থেকে? তুমি বন্ধুর থেকে গিফট পেতে পারো, গার্লফ্রেন্ডের থেকে পেতে পারো, বয়ফ্রেন্ডের থেকে পেতে পারো। কার কাছ থেকে? স্যার বন্ধুর থেকে পেতে পারি, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। তো ভারত সরকার কি নিয়ম করেছে? সেই গিফটটা ক্যাশেও পেতে পারো, আবার কাইন্ডও পেতে পারো। ক্যাশ, যে ক্যাশে যে গিফট পাও, ৫০,০০০ টাকা গিফট পাও, তাহলে এক্সেপ্ট। ৫০,০০০ টাকার বেশি গিফট পেলে, ৫০,০০০ টাকার বেশি গিফট পেলে ফুললি ট্যাক্সেবল। এটাও হয় ৫০,০০০ টাকা আপনি কিনছে, ৫০,০০০ তখন তোমার ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে? তো বুঝতে পারলেন? রিলেটিভ ইনকাম ট্যাক্স থেকে পরিষ্কারভাবে বলেছে রিলেটিভ। রিলেটিভ থেকে মানে আমার যে আত্মীয় আছে, আমি যদি আত্মীয় থেকে গিফট পাই, তাহলে কোনো ট্যাক্স দিতে হবে না। আমি যদি আমার আত্মীয় থেকে গিফট পাই, তাহলে এটা ভারত সরকার বলছে এটা এক্সেপ্ট। কিন্তু ইনকাম ট্যাক্স ডেফিনিশন বুকে রিলেটিভ বলতে কাদের বোঝানো হচ্ছে? রিলেটিভ বলতে দেখো এটা এটা ধরো অ্যাসেটস, এটা ধরো অ্যাসেটস, ঠিক আছে? এটা ধরো অ্যাসেটস। আর অ্যাসেটস এ ডবল এস ই ডবল এস ডবল ই অ্যাসেটস মানে যেমন আমি অ্যাসেটস যে গভর্নমেন্টে ট্যাক্স হয়, সেটা অ্যাসেটস এবং তার স্পাউস। অ্যাসেটস যদি ছেলে হয়, তার স্পাউস হবে তার ওয়াইফ, ঠিক আছে? আর অ্যাসেটস যদি মেয়ে হয়, তার স্পাউস হবে কি? তার হাজবেন্ড। তাহলে অ্যাসেটস আর স্পাউস, ঠিক আছে? অ্যাসেটস আর তার স্পাউস, তার মানে এবার অ্যাসেটস আর স্পাউসের চিলড্রেন, ঠিক আছে? এবার চিলড্রেন, অ্যাসেসি আর স্পাউস যে চিলড্রেন তো কখনো কি বিয়ে করবে, ঠিক আছে? তার স্পাউস হলো। এবার অ্যাসেসির প্যারেন্টস, আবার প্যারেন্টস এর সিস্টার ব্রাদার, প্যারেন্টস এর সিস্টার ব্রাদার, ঠিক আছে? প্যারেন্টস এর সিস্টার ব্রাদার, আবার অ্যাসেসির সিস্টার ব্রাদার, মানে এদের সবারই স্পাউস আছে। আবার স্পাউসের প্যারেন্টস, আবার স্পাউসের ব্রাদার সিস্টার, ঠিক আছে? এরাই হচ্ছে এই ৪ ভাগ করে ক্লিয়ার। ৪ যদি তোমার বুঝতে অসুবিধা হয়, তাহলে তুমি পারবে ৪ তো তোমাকে ক্লিয়ার করতে হবে, তাই না? ৪ টা ক্লিয়ার করতে হবে। এভাবে
কি লিখেছি? ম্যারেজ গিফট, আমি আগেই বলেছি ম্যারেজ পারপাসে যে গিফট দেওয়া হয়, সেটা এক্সিম এর উপর কোনো ট্যাক্স নেই, এর উপর কোনো ট্যাক্স না। ম্যারেজ গিফট কনজিউমার হয় না, ম্যারেজ গিফট ইজ নট এক্সিম। ক্যাশ গিফট রিসিভ, তুমি ক্যাশ টাকা গিফট পাচ্ছ কার থেকে? এল্ডার বা বড় ভাই, ভাই গ্র্যান্ডফাদারের বড় ভাই, গ্র্যান্ডফাদারের বড় ভাই থেকে, ঠিক আছে? গ্র্যান্ডফাদারের বড় ভাই থেকে কি বলছে? এল্ডার ব্রাদার অফ গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদারের যে বড় ভাই ইজ নট ইনভেস্টমেন্টের মধ্যে পড়ে। এই রিলেশন, সো গিফট ইজ ট্যাক্সেবল, সো গিফট ইজ ট্যাক্সেবল, তাই তো? আমি কি বলছি রিলেশন থেকে গিফট পেলে ট্যাক্সেবল, কিন্তু উত্তরে রিলেটিভ নয়, তুমি আমার কাছে গিফট পাচ্ছ, এটা তোমার রিলেটিভ, এটা ট্যাক্স দিতে হবে। নেক্সট কোয়েশ্চন, তুমি বন্ধুর থেকে 60,000 টাকা গিফট পেলে, আমি বলছি বন্ধুর থেকে 50,000 টাকার বেশি গিফট পেলে ট্যাক্স দিতে হবে। তাহলে ফ্রেন্ড ইজ নট রিলেটিভ বাট দিস অ্যামাউন্ট এক্সেপ্ট, এক্সেপ্ট তো হবে না, এখানে ভুল লিখেছি, নট ইজ ট্যাক্সেবল, ট্যাক্সেবল এক্সেপ্ট দুটো তো। ক্যাশ গিফট রিসিভ ফ্রম এল্ডার সিস্টার, তুমি বড় বোনের থেকে গিফট, বড় বোন তোমার রিলেটিভ, এটা হলো নট ট্যাক্সেবল, নট ট্যাক্সেবল, ভালো করে বুঝো। এবার পরে আবার বলছি, এবার বলছে কি গিফট, কত 1,00,000 টাকা গিফট পাচ্ছ বন্ধুর থেকে, তুমি তোমার বন্ধুর থেকে, তুমি তোমার বন্ধুর থেকে 1,00,000 টাকা গিফট পাচ্ছ, আরে বন্ধু তো রিলেটিভ নয়, তাই না? 50,000 টাকা বেশি গিফট পাচ্ছ, ট্যাক্সেবল, ট্যাক্সেবল। তারপর 2,00,000 টাকা গিফট পাচ্ছ কাকে? গ্র্যান্ড মাদার থেকে, গ্র্যান্ড মাদার তোমার রিলেটিভ, এক্সাক্ট। তুমি 20,000 টাকা গিফট পাচ্ছ বন্ধুর থেকে, 50,000 টাকা অব্দি এক্সাক্ট, 50 এর নিচে আছে, 50,000 টাকা অব্দি এক্সাক্ট, 50 এর নিচে আছে এক্সাক্ট কি হবে? তুমি তোমার মালিক, তোমার মালিকের থেকে 50,000 টাকা গিফট পাচ্ছ, এটা ট্যাক্সেবল হবে কি হবে? ট্যাক্সেবল, ওনারে স্যালারি, স্যালারি। এবার তুমি তোমার ওয়াইফ, মানে তোমার বউ আছে, বউয়ের বোন, বউয়ের বোন, বউয়ের বউ কয়, বউয়ের বোন বন্ধু থেকে গিফট পাচ্ছ, বউয়ের বন্ধু থেকে সে 1,00,000 ট্যাক্সেবল 50 এর বেশি। 30,000 টাকা পাচ্ছ কার থেকে? ব্রাদারের থেকে, ব্রাদার তো রিলেটিভ, এক্সাক্ট। তারপর কি বলে দেখো, বলে গিফট ফ্রম ফাদার, ফাদারের থেকে তুমি এখন শেয়ারটা গিফট পাচ্ছ, তাহলে এটা তো তোমার ফাদার তো রিলেটিভ। বন্ধুর থেকে 30,000 টাকা গিফট পাচ্ছ, এক্সাক্ট, তার 50 এর নিচে। নেক্সট, 70,000 টাকা তুমি, তুমি বন্ধন থেকে 70,000 টাকা কাটছো, বন্ধন থেকে 50 এর বেশি গিফট পেলে, কিন্তু তুমি কি পারপাসে গিফট পাচ্ছ? বন্ধু থেকে ম্যারেজ গিফট, ম্যারেজ গিফট এক্সেপ্ট, ম্যারেজ গিফট। তুমি 3টে বন্ধুর থেকে 20,000 টাকা করে গিফট পাচ্ছ, কত টাকা? 60,000 টাকা গিফট পাচ্ছ। 3টে বন্ধু থেকে 20,000 টাকা করে গিফট পাচ্ছ, টোটাল 60,000 টাকা গিফট পাচ্ছ, 50 এর বেশি এক্সেপ্ট। গিফট ফ্রম গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ডের থেকে তুমি কত টাকা গিফট পাচ্ছ? দেখো গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ডের থেকে তুমি কত টাকা গিফট পাচ্ছ? স্যার 60,000। গার্লফ্রেন্ডের থেকে 60,000, অনেক টাকা গিফট পাচ্ছ গার্লফ্রেন্ডের থেকে, 60,000 টাকা গিফট পাচ্ছ, 50 এর বেশি অ্যাকসেপ্ট। গিফট ফ্রম এডুকেশনাল ইনস্টিটিউশন, এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে তুমি গিফট পাও, 1,00,000 টাকা গিফট পাচ্ছ, অ্যাকসেপ্ট। তুমি তোমার মালিকের থেকে 50,000 টাকা গিফট পাচ্ছ, ট্যাক্সেবল। কর্পোরেট ইনকাম অফ স্যালারি। তারপর কি বলেছে? যে 1,00,000 টাকা গিফট পাচ্ছ সব ওয়াইফ ফ্রেন্ড, আগেই বলেছি ওয়াইফের ফ্রেন্ডের থেকে গিফট পাচ্ছ 1,00,000, 50 এর বেশি ট্যাক্সেবল। ঠিক আছে? কি বলছে? ফিজ রিসিভ বাই আ ডিরেক্টর ফর অ্যাটেন্ডিং বোর্ড মিটিং, বোর্ড মিটিং অ্যাটেন্ড করার জন্য ডিরেক্টর যদি ফিজ পায়, ট্যাক্সেবল, অবশ্যই ট্যাক্সেবল। কিন্তু ডিরেক্টর যদি এমপ্লয়ি হয়, ডিরেক্টর যদি কোম্পানির এমপ্লয়ি হয়, তাহলে স্যালারি আসবে। আর যদি কোম্পানির এমপ্লয়ি না হয়, তাহলে সোর্স আসবে। ঠিক আছে? ডিরেক্টর যদি কোম্পানির এমপ্লয়ি হয়, মানে 10টা ডিউটি করবে, তাহলে স্যালারি দেয়। যদি এমপ্লয়ি না হয়, তাহলে তো চলে আসবে কোথায়? ইনকাম ফ্রম ফ্যামিলি পেনশন চলে আসে, ফ্যামিলি পেনশন। ফ্যামিলি পেনশন কি? ধরো 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 আজকে ধরো আমি একটা কোম্পানিতে বা গভর্নমেন্ট সেক্টরে চাকরি করছি, চাকরি করছি। তাহলে আমি চাকরি করছি, চাকরি করতে স্যালারি দিয়ে আমার ইনকাম। এবার যদি আমি রিটায়ার করে যাই, তখন কি পাবো? পেনশন, কোন স্যালারি। বুঝতে পারলে তো? কেউ পেনশন জিনিসটা কি? আজকে কেউ চাকরি করছে, সে যদি রিটায়ার করে সে পেনশন পাবে। ফ্যামিলি পেনশন কি? ওই যে
যে ভদ্রলোক চাকরি করছিল, রিটায়ার করলো, সে পেনশন পাওয়া শুরু করলো। এবং সে যখন মারা যাবে তার অবর্তমানে পেনশনটা কি হবে? তার ওয়াইফ, যেটাকে বলে ফ্যামিলি পেনশন। এই ফ্যামিলি পেনশন যদি তুমি পাও, ফ্যামিলি পেনশন যদি তুমি পাও, কিছু টাকা ছাড় পাওয়া যায়, কিছু টাকা ছাড় পাওয়া যায়। কি লিখেছে? ফ্যামিলি পেনশন তুমি পেয়েছো কি? রিসিভ বাই ফ্যামিলি মেম্বার, তোমার যে ফ্যামিলি মেম্বার যে পেনশন পায়। এবার দেখা গেল আর্ম ফোর্স, ঠিক আছে? এমন কেউ ধরো ফ্যামিলি পেনশনের টাকা পাচ্ছে। দেখা গেল তার ফ্যামিলি, ধরো তার সেই ভদ্রলোকের হাসব্যান্ড, ধরো যে একজন ভদ্র মহিলা এখন ফ্যামিলি পেনশন পাচ্ছে, তার হাসব্যান্ড ধরো আর্মিতে ছিল। ঠিক আছে? এবার আর্মিতে কোনো একজন চাকরি করতো, তার ওয়াইফ যে ফ্যামিলি পেনশন পায়, তার উপর গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হয়। আর্মিতে কাজ করে আর কি গ্যালান্টারি অর্থাৎ কেউ ধরো পুলিশের কাজ করতে গিয়ে শহীদ হয়ে গেছে, কোনো কাজে শহীদ হয়ে গেছে। সেক্ষেত্রেও যদি তার ওয়াইফ যদি ফ্যামিলি পেনশন যে পাবে, এর উপর গভর্নমেন্ট কোনো ট্যাক্স দিতে হবে। এই দুটো কেসে গভর্নমেন্ট কোনো ট্যাক্স দেবে না। কিন্তু আদার কেসে ট্যাক্স দেবে না। তবে কিছু টাকা ছাড় পাবে। কি বলে নিয়মটা কি? বলছে ছাড় পাবে কত নম্বর সেকশনে বলা আছে? আন্ডার সেকশন 57 সাবসেকশন 2 এ। বলছে যত টাকা ফ্যামিলি পেনশন পেয়েছো তার 1/3, যত টাকা ফ্যামিলি পেনশন তার 1/3, অথবা 15 অর 25, 15,000 আর 25,000 হইতে পারে তোমার। স্যার 15 কাদের জন্য 25,000? 15 হচ্ছে যেখানে তুমি ওল্ড রিজিম ফলো করো, যেখানে তুমি ওল্ড রিজিম ফলো করো। 25 কোথায়? যেখানে তুমি নিউ রিজিম ফলো করছো। ঠিক আছে? ওল্ড রিজিম ফলো করলে 15, আর নিউ রিজিম ফলো করলে 25। এই দুটো ছিল। দেখবে অনেকে এলআইসি তে টাকা রাখে। হ্যাঁ, অনেকে এলআইসি টাকা রাখে। এই এলআইসি টাকা যখন ম্যাচিউর হয় না, গভর্নমেন্ট তার থেকে কোনো ট্যাক্স দেয় না। এলআইসি টাকা ম্যাচিউর হবে, 1 টাকাও ট্যাক্স দেয় না। হয়ে গেল এটা। ওকে, ইনকাম অফ মাইনর চাইল্ড। মাইনর হচ্ছে মাইনরিটি বলে, মাইনর মানে 18 বছরের নিচে। 18 বছরের নিচে। 18 বছরের নিচে ফ্যামিলির কোনো মেম্বার থাকে, ছেলে মেয়ে থাকে, সে যদি টাকা পয়সা কামায়। ঠিক আছে? সে যদি টাকা পয়সা কামায়, সেক্ষেত্রে কি হয় জানো? বাবা আর মা, এই দুজনের মধ্যে যারটা বেশি তার ইনকামের সঙ্গে যোগ হয়েছে। ঠিক আছে? ধরো বাড়িতে ধরো বাবা আছে, মা আছে। এবার ধরো তাদের পুত্র সন্তান আছে, ছেলে সন্তান আছে। সে ধরো কোনো কারণে টাকা পাচ্ছে। তাহলে গভর্নমেন্ট তো টাকা কামালেই ট্যাক্স দেবে। কিন্তু বাচ্চার টাকা গভর্নমেন্ট ট্যাক্স দেবে না। সেই জন্য সরকার নিয়ম করেছে, বাচ্চা টাকাটা নিয়ে কি করবে? বাবা তো মানে মানে বাচ্চা যে টাকাটা কে মেইনটেইন করবে? বাবা বাড়িতে মেইনটেইন করবে। সেই টাকাটা তো বাবা আর মাই ইউটিলাইজ করবে। তাহলে বাবা আর মা কে ট্যাক্স দেবে? কার থেকে ট্যাক্স দেবে? বাবা না দেবে? বাবা আর মা, যার ইনকাম বেশি তার থেকে ট্যাক্স দেবে, তার থেকে। ঠিক আছে? এটাই নিয়ম করে দেওয়া। ইনকাম ফ্রম মাইনর চাইল্ড ধরো 3,500 টাকা নিবে। ঠিক আছে? এইবার কি বলছে? আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে বাবার যার ইনকাম বেশি তার সঙ্গে যোগ হবে। হ্যাঁ, একদম এটা সঠিক। কিন্তু সরকার বলে নির্বাচন কত টাকা? 1,500,000 টাকা ছাড়তে হবে। এখানটা ছেড়ে ম্যাক্সিমাম দুজনকে ছাড়তে হবে। 1,500,000 টাকা মাসে না, 1,500,000 টাকা বছরে ছাড়তে হবে। 1,500,000 টাকা বছরে, 3.5 থেকে 1.5 মাস দিলে তো হয়ে গেল। একই রকম কেস দেখো কি লিখেছি? ইনকাম অফ মাইনর চাইল্ড 1200 টাকা। আগেরটা ছিল 3.5, এবার 1200 টাকা হচ্ছে। এবার তুমি 1200 টাকা পাচ্ছ। মাইনর চাইল্ডের থেকে ইনকাম 1200 টাকা হচ্ছে। ঠিক আছে? এবার ছাড় পাওয়া যাবে কত টাকা? ম্যাক্সিমাম 1,500 টাকা ছাড় পাওয়া যাবে। তুমি পেয়েছো 1200, দিয়ে ছাড় দেবে 1200 ই ছাড় দেবে। কত টাকা ছাড় দেবে? 1200 টাকাই ছাড়। তাহলে এখানে কি লিখলাম? দেখো একটু লিখছি, মাইনর চাইল্ড 1 থেকে 2,000 টাকা কামিয়েছো, আর 2 থেকে 1,000 টাকা কামিয়েছো। 1 থেকে 2 কামিয়েছো, 2 থেকে 1,000 কামিয়েছো। ঠিক আছে? ছাড় পাবো। কত টাকা ছাড় পাবো? কত টাকা ছাড় পাওয়া যায়? স্যার 1,500 টাকা। কত টাকা ছাড় পাওয়া যায়? 1,500 টাকা বললাম। বললাম তো ম্যাক্সিমাম 1,500 টাকা ছাড় পাওয়া যাবে এখানে। ভাবো ছাড়। এখানে 1,500 এর জায়গায় 1,000, কেন 1,000 লিখলাম? কারণটা কেন বলো? 1,000 টাকা কেন লিখলাম? তুমি পেয়েছো, ছাড় দেবে? ম্যাক্সিমাম দেড় ছাড়। 2 থেকে 1.5 বার দিলে 500, 1,000 থেকে 1,000 দিলে ছিল। এবার কি বলেছে? ইনকাম অফ ইউটিআই। ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া থেকে ইনকাম করলে, মিউচুয়াল ফান্ড থেকে ইনকাম করলে ফুললি ট্যাক্স হবে। উইনিং ইনকাম, তুমি কোনো উইনিং ইনকাম মানে লটারি থেকে ইনকাম করলে তারপর গভর্নমেন্ট পুরোপুরি ট্যাক্স নেয়। অ্যাওয়ার্ড, যদি তুমি গভর্নমেন্ট থেকে অ্যাওয়ার্ড পেলে এক্সেম, অন্যান্য কোনো জায়গা থেকে অ্যাওয়ার্ড পেলে exempt। ঠিক আছে? এই পয়েন্টগুলো দেখে নাও একবার।
বলছে এক্সামিনেশন রেমুনারেশন, যেমন যেমন ধরো তোমরা ধরো কলেজের স্টুডেন্ট, তোমরা কলেজে তুমি কলেজে পড়ছো, ধরো তুমি ধরো কেউ ধরো জয়পুরিয়া কলেজে, তো ধরো জয়পুরিয়া কোনো স্টুডেন্ট ধরো জয়পুর ভিডিওতে দিয়ে দেখছো, কোনো স্টুডেন্ট ধরো বা আমার একটা স্টুডেন্ট, কত স্টুডেন্ট আছে অফলাইন অনলাইন জয়পুর কলেজে পড়ছে। এইবার দেখো জয়পুর কলেজে পড়ছো, ঠিক আছে? এইবার তোমাদের ধরো যে থার্ড সেমিস্টার যে পরীক্ষাটা হবে, পরীক্ষার খাতা তোমার কলেজের টিচার দেখবে না, তো বাইরের কলেজে এই খাতাটা যেই কলেজে যাবে সেই কলেজের টিচার খাতা দেখার জন্য তার থেকে ইউনিভার্সিটি থেকে টাকা, এটা আদার্স সোর্সে, এটা আদার্স সোর্সে, ঠিক আছে, এটা আদার্স সোর্সে। কিন্তু তোমার যে কলেজে টিউটোরিয়াল পরীক্ষা হবে তার জন্য কলেজের টিচারই খাতা দেখবে, এই জন্য টাকা পয়সা পাবে, ঠিক আছে? এইগুলো তো বাকি সমস্ত পয়েন্ট কভার করা আছে, ঠিক আছে? যেমন ডিভিডেন্ড, ইন্ডিয়ান কোম্পানি ডিভিডেন্ড পেলাম ফুলি ট্যাক্সেবল, ইউটিআই থেকে ডিভিডেন্ড পেলে 64 বন্ড মিউচুয়াল ফান্ড ফুলি ট্যাক্সেবল। ম্যারেজ গিফট পেলে রিলেটিভের থেকে যদি তুমি ম্যারেজ গিফট পেয়েছো কার থেকে, রিলেটিভের থেকে, ম্যারেজ গিফট এক্স, রিলেটিভের গিফট পেলো এক্স এর নয়। আচ্ছা, এবার এই কথাগুলো পড়ে নেবে একবার, কিছুই নেই, ওই একই কথা। ফরেন কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে ট্যাক্সেবল, উইনিং ফ্রম লটারি, ক্রসওয়ার্ড পাজল, হর্স রেস, কার্ড গেম, গ্যাম্বলিং, বেটিং, এনি আদার গেম, এখান থেকে যদি টাকা পয়সা কামাও তাহলে ট্যাক্সেবল, ট্যাক্সেবল, ঠিক আছে? ইন্টারেস্ট সিকিউরিটি ট্যাক্সেবল, ইনকাম ফ্রম লেন্ডিং আউট মেশিন, তুমি মেশিন ভাড়া দিচ্ছো, ফার্নিচার ভাড়া দিয়ে প্ল্যান ভাড়া দিচ্ছো, ঠিক আছে, এখান থেকে টাকা পয়সা কামাও, সেটাও কিন্তু তোমার আদার সোর্সে ট্যাক্সেবল। তুমি ইনকাম ফ্রম লেন্ডিং আউট মেশিনারি, মেশিন ভাড়া দিয়েছো, প্ল্যান্ট ভাড়া দিয়েছো, ফার্নিচার ভাড়া দিয়েছো, বাড়ির সমেত এগুলো ভাড়া দিয়েছো, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু আদার সোর্সে ট্যাক্সেবল। এটি সাম কিম্যান ইন্স্যুরেন্স পলিসিতে টাকা পয়সা পেলেও কিন্তু আদার সোর্সে ট্যাক্সেবল। 50,000 টাকার উপর গিফট পেলে পুরো অ্যামাউন্টটা ট্যাক্সেবল। আর কোন ট্যাক্স ফ্রি ইন্টারেস্ট আছে এগুলো আগেও বলেছি, এগুলো একবার জাস্ট দেখে নিন। এবার কি বলছে, উইনিং ফ্রম লটারি, উইনিং ফ্রম লটারি, হর্স রেস, ঠিক আছে, হর্স রেস, ক্রসওয়ার্ড পাজল, এখান থেকে কত পার্সেন্ট ট্যাক্স হয়, এখান থেকে কত 30%, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিই তাহলে বলতে পারবে। ধরো তুমি ধরো ফার্স্ট প্রাইজ দিচ্ছ লটারিতে, কত টাকা, 1,40,000 টাকা ফার্স্ট প্রাইজ, লটারি কেটেছো, তোমার ভাগ্য খুব ভালো, তুমি লটারি থেকে জিতে টাকা পাবে, ফার্স্ট প্রাইজ 1,40,000 টাকা তোমার হাতে এসেছে, ঠিক আছে, 1,40,000। গভর্নমেন্ট লটারি থেকে কেউ টাকা দিলে গভর্নমেন্টের টাকা কেটে নিয়ে বাকি টাকা তোমার হাতে দেবে। তাহলে গভর্নমেন্ট কত পার্সেন্ট টাকা কাটে লটারি থেকে, টাকা দিলে মাথায় রাখবে 30% টাকা, 30%। তাহলে তাহলে ধরো 100 টাকার মধ্যে তোমার, তুমি লটারি জিতে 100 টাকা, 30 টাকা গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, তাহলে কত টাকা পেয়েছো তুমি, হাতে এসেছে 70, হাতে এসেছে 1,40,000, কি লিখবো, 1,40,000, 70 কে রিপ্রেজেন্ট করছে 100। এখন তুই বলতে এখানে 20.2 ক্যালোরি, তাই বলতো অ্যাকচুয়ালি 30% তো ফ্ল্যাট রেট ট্যাক্স দেবে, তার উপর 4% গভর্নমেন্ট নেয়, আরো এক্সট্রা নেয় কিসের জন্য, হেলথ অ্যান্ড এডুকেশন। 30 এর 4% করলে হয় 1.2, কত হচ্ছে এটা, 31.2%, বুঝতে পারি কি মানে, এইভাবে হচ্ছে, ঠিক আছে? গভর্নমেন্ট তোমার যে ইনকাম ছিল, ইনকাম থেকে যে গভর্নমেন্ট ট্যাক্স কেটে নিল, এটাকে বলা হয় টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, ঠিক আছে? বুঝতে পারলে? এইগুলো আর দেখার কিছু নেই, বলতেছি। ঠিক আছে, বুঝতে পারলে তো? এবার দেখো একটা অঙ্ক করবো, একটা অঙ্ক করে আজকের ক্লাসটা আমি কি থাকবো, আজকের ক্লাসটা দিলাম। কত নম্বর অঙ্কটা, যেটা আগের বছর পরীক্ষায় এসেছে, 2024 সিসিএস। এই অঙ্ক, দেখো কোশ্চেনটা দেখো, আগে দাগ কেটে নাও, তারপর অঙ্কটা করো। না, এই অঙ্কটা করো, 29 নম্বর অঙ্ক, 29 নম্বর অঙ্ক। কি বলছে, মিসেস সঞ্জনা ফার্নিশেস দ্য ফলোইং পার্টিকুলার অফ হার ইনকাম ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং 31st March 2020। তো দেখো, একটা অঙ্ক করব, একটা অঙ্ক করিয়ে কিন্তু ক্লাসটা এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? 2024 অনার্স সিসিএফ এ আদার সোর্সের কি অঙ্ক দিয়েছিল, ঠিক আছে?
তো চলো সময় নষ্ট না করে আমরা বলছি। বলছি মিসেস সঞ্জনা furnishes the following particulars of her income for the financial year ending 31st March 2025। ঠিক আছে, এই তো দিয়েছে। তাহলে আগে না আমরা দাগটা কেটে নিই, তারপর আমরা এক এক করে অঙ্কটা স্টার্ট। ঠিক আছে, আগে দাগটা কেটে নিই। চলো দাগটা কেটে নিই। রুপিসের দুটো ঘর করলেই হয়ে যাবে, রুপিসের দুটো ঘর করবে, রুপিসের দুটো ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, দুটো ঘর, দুটো ঘর করলেই অঙ্কটা হয়ে যাবে। এখানে লিখবো কি পার্টিকুলার্স, প্রথমে লিখো পার্টিকুলার্স, এখানে লিখবো পার্টিকুলার্স, আর এখানে লিখবো রুপিস। ঠিক আছে, পার্টিকুলার্স আর রুপিস। এবার কোশ্চেন পড়ো কি কি বলেছে, কোশ্চেনে কি কি ডেটা দিয়েছে। প্রথম বলেছে ফ্যামিলি পেনশন 5,000 টাকা করে প্রতি মাসে পাবে। প্রতি মাসে কত টাকা করে ফ্যামিলি পেনশন পাও? 5,000 টাকা। তাহলে এখানে লিখো ফ্যামিলি পেনশন, লিখো ফ্যামিলি পেনশন। তুমি ফ্যামিলি পেনশন পাও কত করে প্রতি মাসে? 5,000 টাকা। তো প্রতি মাসে 5,000 টাকা করে ফ্যামিলি পেনশন পেলে বছরে কত পাও? 60,000। তো ফ্যামিলি পেনশনটা কি হয়? ট্যাক্সেবল। কোন হেডে? ইনকাম ফ্রম আদার সোর্স হেডে ট্যাক্সেবল। কিন্তু যত টাকা ফ্যামিলি পেনশন পাবে পুরোপুরি মানে পুরোর উপর ট্যাক্স, পুরো টাকার উপর ট্যাক্স দেওয়া হবে, কিছু টাকা ছাড় পাওয়া যায়। কত টাকা ছাড় পাওয়া যায়? যেটাতে এই থিওরিতেই পড়ানো হচ্ছে। কোন কি লিখো? মাইনাস দিয়ে লিখো এক্সেমশন, লিখো এক্সেমশন, মাইনাস দিয়ে লিখো এক্সেমশন আন্ডার সেকশন 57 সাবসেকশন 2A। ঠিক আছে, will be list of the following, লেখো will be list of the following, will be list of the following। লিখো will be list of the following। ঠিক আছে, কি নিয়ম? 1/3, নিয়ম বলছে 1/3 of family pension, 1/3 of family pension। তুমি দেখতেই পাচ্ছ ফ্যামিলি পেনশন কত হয়েছে? 60,000। তো 60,000 এর 1/3 কত হয়? 20,000। ঠিক আছে, 60,000 এর 1/3 20,000। এটা না আমার মতে বলে 20,000 টাকা না এখানটায় লিখি, এটা বেটার হবে। 20,000 টাকা এখানে। এই 60,000 টাকাটা, এই 60,000 টাকাটা ইনার লিখি, তাহলে বেটার হবে, তাহলে বেটার হবে। এখানে লিখি 60,000 টাকা। ঠিক আছে, 6 লাখ টাকা লিখতে হবে, সরি 60,000 টাকা লিখতে হবে, 60,000। ঠিক আছে, আর কি লিখছি? এখানে লিখবো ম্যাক্সিমাম লিমিট, ম্যাক্সিমাম লিমিট কত? তুমি এখানে, আমি এখানে 15,000 টাকা লিখছি। কেউ 15,000 টাকা লিখবে, তো কেউ 25,000 টাকা লিখবে। কেউ যদি ওল্ড রেজিম ফলো করে তো সে 15,000 টাকা লিখবে, কেউ যদি নিউ রেজিম ফলো করে তাহলে সে লিখবে 25,000 টাকা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কত লিখবো? এই দুটোর মধ্যে ছোট কোনটা? 15,000। তাহলে 60 থেকে 15 বাদ দিলে কত হয়? 60 থেকে 15 বাদ দিলে হয় তোমার 45,000। 45,000 টাকা তোমার বাইরে বসে গেল। নেক্সট কি বলে? ফ্যামিলি পেনশনটা করে দিই। নেক্সট বলছে রিসিভ ডিভিডেন্ড ফ্রম ভারত লিমিটেড। ঠিক আছে, ভারত লিমিটেড এটা তো ইন্ডিয়ান কোম্পানি না, ভারত লিমিটেড লিখে ইন্ডিয়ান, ইন্ডিয়ান কোম্পানি থেকে তুমি 10,000 টাকা ডিভিডেন্ড পাচ্ছ। ইন্ডিয়ান কোম্পানি থেকে তুমি ডিভিডেন্ড পাচ্ছ, দেখো ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। তো ইন্ডিয়ান কোম্পানি থেকে তুমি 10,000 টাকা ডিভিডেন্ড পাচ্ছ। ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পাচ্ছ না, ট্যাক্সেবল আদার সোর্সে, কিন্তু পুরোপুরি ট্যাক্স না, কিছু টাকা ছাড় পাওয়া যায়। ঠিক আছে, তো ছাড়ের নিয়মটা লিখো, মাইনাস দিয়ে লিখো এক্সেমশন, লিখো এক্সেমশন will be list of the following, exemption will be list of the following।
এক্সেমশন উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। কি বলছে এক্সেমশন কত টাকা পাওয়া যাবে? এক্সেমশন কত টাকা পাওয়া যাবে? ইন্টারেস্ট পেড। তুমি কত টাকা ইন্টারেস্ট পেড? তুমি ইন্টারেস্ট কত টাকা পে করছো দেখো বলবে। এর থেকে না বাদ যায় কি বলতে একদম ইন্টারেস্ট পেডটাই বাদ যায়। ইন্টারেস্ট পেড এই যে ইন্টারেস্ট পেড অন ক্যাপিটাল বরোড ফর পারচেজিং শেয়ার। তুমি কোনো কোম্পানি ইনভেস্ট করেছো মানে কোনো কোম্পানির শেয়ারে টাকা লাগিয়েছো, তো কোনো কোম্পানির শেয়ার কেনার জন্য তোমাকে না মার্কেট থেকে লোন করতে হয়েছে। তোমাকে কোনো কোম্পানির শেয়ার কেনার জন্য ধরো মার্কেট থেকে লোন করতে হয়েছে, তো লোন কি লোন করে সেই কোম্পানির টাকা ইনভেস্ট করেছো হ্যাঁ। যেখানে যার থেকে লোন করে টাকাটা ইনভেস্ট করেছো অন্য একটা কোম্পানিতে, যার থেকে লোন নিয়ে থাকবে ইন্টারেস্ট ইন্টারেস্ট কত টাকা দিচ্ছ? এই না 2200 টাকা ইন্টারেস্ট দিচ্ছ। তাহলে এই ইন্টারেস্ট খরচাটা বাদ যাবে বলেছি, তাই এটা রুলে বলা আছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট পেড কত? 2200। আর কি 20% অফ ডিভিডেন্ড ইনকাম, এটা রুল। 20% অফ ডিভিডেন্ড ইনকাম, তুমি যত টাকা ডিভিডেন্ড কামাবে তার 20%। 20% অফ ডিভিডেন্ড ইনকাম। তাহলে 10,000 20% করলে কত হবে? 2000 টাকা। তাহলে এই দুটোর মধ্যে ছোট কত? 2000। বাদ দাও, 10 থেকে 2 বাদ দিলে কত হলো? 8000 টাকা। এইগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? তার মানে ডিভিডেন্ড ইনকাম থেকে এক্সেমশন পাওয়া যায়, খরচাটা বাদ যাবে কি? ইন্টারেস্ট পে করতে হবে, না বাদ যাবে, ইন্টারেস্ট পে করতে হবে। নেক্সট 3 নম্বর বলছে রিসিভ ইন্টারেস্ট 5000 টাকা অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। পোস্ট অফিস সেভিংস ব্যাংকে তুমি ইনভেস্ট করেছো, তো পোস্ট অফিস সেভিংসে তুমি টাকা জমা করেছো, তো সেখানে জমা করলে তুমি তো বছরের শেষে একটা সুদ পাবে ইন্টারেস্ট। 5000 টাকা ইন্টারেস্ট পাবে, কিন্তু কি অ্যাকাউন্ট? সিঙ্গেল অ্যাকাউন্ট। কত টাকা ছাড় পাওয়া যায়? 3500 টাকা। লেখো দেখো ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। লেখো ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। 5000 টাকা তুমি ইন্টারেস্ট পেয়েছো। এক্সেমশন কত পাওয়া যাবে? 3500। দেখো এক্সেমশন সিঙ্গেল অ্যাকাউন্ট হলে 3500, আর জয়েন্ট অ্যাকাউন্ট হলে 7000। তাহলে 5 থেকে 3.5 বাদ দিলে কত হয়? 1500। ঠিক আছে? নেক্সট 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি বলছে? রেন্ট বাই ওয়ে অফ লেটিং প্ল্যান্ট এন্ড অ্যালং উইথ বিল্ডিং। তুমি তোমার বাড়িটা ভাড়া দিয়েছো, প্ল্যান্ট এন্ড মেশিনারি সমেত বাড়ি ভাড়া দিয়েছো, ঠিক আছে? যেখানে রেন্টিং বলছে রেন্টিং অফ বিল্ডিং ইজ নট সেপারেবল, মানে এবার তুমি তোমার বাড়িটা ভাড়া দিয়েছো, মেশিন সমেত বাড়ি ভাড়া দিয়েছো, সেক্ষেত্রে মেশিনের ভাড়া কত আর বাড়ির ভাড়া কত তুমি আলাদা আলাদা সেপারেট করতে পারছো। কত টাকা ভাড়া পেয়েছো? 2,40,000। লিখো রেন্ট বাই লেটিং, লিখো রেন্ট বাই ওয়ে অফ লেটিং, রেন্ট, লিখো রেন্ট বাই ওয়ে অফ লেটিং প্ল্যান্ট এন্ড মেশিনারি। কি লেখা আছে? রেন্ট বাই ওয়ে অফ লেটিং প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যালং উইথ দ্য বিল্ডিং, অ্যালং উইথ দ্য বিল্ডিং, অ্যালং উইথ দ্য বিল্ডিং। 2,40,000 হলো। এটা তুমি ভাড়া পাচ্ছ। খরচা কি? রেন্ট কালেকশন চার্জেস 15,000 টাকা, খরচাটা বাদ দাও। রেন্ট কালেকশন চার্জেস, লিখো রেন্ট রেন্ট কালেকশন চার্জেস কত টাকা ছিল? 15,000 টাকা বাদ দেবে। রেন্ট কালেকশন চার্জেস কত? 15,000 টাকা বাদ দাও। রেন্ট কালেকশন চার্জেস তুমি 15,000 টাকা বাদ দেবে। আর কি বাদ দেবে রেন্ট কালেকশন চার্জেস ছাড়া? ইন্স্যুরেন্স প্রিমিয়াম 6,000 টাকা বাদ দেবে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম 6,000 টাকা বাদ দেবে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম 6,000 টাকা বাদ দেবে। ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন
অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। কত টাকা ছিল? ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল 36,000 টাকা। এইগুলো বাদ দেবে। তার মানে তুমি ভাবো তোমার একটা বাড়ি ছিল, বাড়িটা ভাড়া দিয়েছো প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির সময়, তো বাড়ি ভাড়া দিয়ে কামিয়েছো কত? 40,000 টাকা। কি বাড়ি ভাড়া কালেক্ট করতে তোমার খরচা করতে হয়েছে কত? 15,000 টাকা। এই খরচাটা বাঁচছে। তারপর ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইন্স্যুরেন্স খরচা হয়েছে, বাড়ি বলো বা প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ইন্স্যুরেন্স করেছো, তার জন্য পেমেন্ট করতে হচ্ছে, সেই খরচা বাঁচছে। মানে কি? ডেপ্রিসিয়েশন, প্ল্যান্টের উপর ডেপ্রিসিয়েশন দিল না, বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা বেরোবে, ঠিক আছে, সেটাই তোমাকে বুঝতে হবে। এটাই হচ্ছে নেট ইনকাম অফ আদার্স সোর্সেস। এটাই যে নেট ইনকাম। 2,40,000 থেকে 15 আর 6 21, 21 আর 36 কত? 21 আর 6 27, 27, 2,40,000 থেকে 57 বাদ দাও, 40 কত? একটা 39। এটা হচ্ছে কত? 1,83,000। নেক্সট কিছু বলেছি আর? লাস্ট উইনিং ফর্ম লটারি, এটা আগেই বলেছি উইনিং ফর্ম লটারি। লটারি থেকে তুমি কামিয়েছো কত? 70,000 টাকা। অর্থাৎ তুমি লটারি কেটেছো, লটারি কেটে প্রাইজ মানি জিতেছো, জিতে তুমি উইন হয়েছো, লটারি থেকে উইন হয়েছো, 70,000 টাকা তোমার হাতে এসছে, টাকা তোমার হাতে 70,000 টাকা এসছে। তো গভর্নমেন্টের ট্যাক্সের টাকা আমাদের টিডিএস কেটে বাকি টাকা যারা জেতে লটারিতে তাদের অ্যাকাউন্টে, তোমার অ্যাকাউন্ট 70,000 টাকা, ঠিক আছে? ঠিক আছে, গভর্নমেন্ট 30% ট্যাক্স কেটেছে। তাহলে ধরো তুমি লটারি থেকে টাকা জিতেছো 100 টাকা, গভর্নমেন্ট 30 টাকা কেটেছে, তুমি কত টাকা পেয়েছো? 70 টাকা পেয়েছো। তাহলে যে টাকাটা পেয়েছো 70 টাকা, এটাই তো 70,000। 70 যে 70,000 পুরো 100 কত হবে? 1,00,000। 1,00,000। চলো যে ভুল পাচ্ছি, এটাই লাস্ট পয়েন্ট, এটাই লাস্ট পয়েন্ট। কি লিখবো? উইনিং ফর্মুলা। লিখো উইনিং ফর্মুলা, উইনিং ফর্মুলা। 70,000 ডিভাইড বাই 70 ইন্টু 100 কত হচ্ছে? 1,00,000। যোগ করে দাও, বেরিয়ে গেল ইনকাম ফ্রম আদার সোর্সেস। দেখো প্রথম দিয়ে দেখো কত কত হচ্ছে? 45 আর 53, 54,500, 54,500 আর 2,00,000, 2,54,500 যোগ 83,000 কত হচ্ছে? 3,37,500। এটা হচ্ছে আমার অ্যান্সার রয়েছে। আমার অ্যান্সার রয়েছে 3,37,500। ঠিক আছে, 3,37,500। এটা হলো অ্যান্সার, ইনকাম ফ্রম আদার সোর্সেস। ইনকাম ফ্রম আদার সোর্সেস। তাহলে আদার সোর্স থেকে তোমার ইনকাম হলো কত টাকা? 3,37,500। ঠিক আছে, ইনকাম ফ্রম আদার সোর্স থেকে ইনকাম কত হলো? 3,37,500। তো দেখি কোনো কিছু ভুল পেলো কিনা অঙ্কর অ্যান্সারটা। 45,000 টাকা ঠিকই আছে, ঠিকই আছে, অ্যান্সার ঠিক আছে, ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। উপরে কি লিখতে হয়? স্যার উপরে তো বললেন না কি লিখতে হয়, লিখে নাও। লিখে না, এটা বলে দিলাম, মুখেই বলছি, লিখে নাও। আচ্ছা লিখে নাও, আমি লিখে দিচ্ছি, লিখে নাও। কি লিখবো? কম্পিউটেশন অফ, পরে লেখো কম্পিউটেশন অফ, লেখো কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম আদার সোর্সেস। Computation of income from other sources of Mrs. Sanjana, of Mrs. Sanjana for the assessment year 2025-26 relating to the previous year, relating to the previous year 2024-25। এই তো ছিল আগের বছর পরীক্ষায় এসেছিল। এবার আমি একটু দেখে নিই কোনটা কোনটা থেকে কত কত নাম্বার দিয়েছিল। দেখো এইটা পরীক্ষা পেনশনটা করার জন্য তোমার পরীক্ষায় 2 নাম্বার দিয়েছিল। তারপরে এই ডিভিডেন্ডটা করার জন্য তোমার পরীক্ষায় 2 নাম্বার দিয়েছিল, ঠিক আছে? তারপর এই ইন্টারেস্ট এটা করার জন্য 1 নাম্বার দিয়েছিল।
তারপর এইটার জন্য 4 এটা করার জন্য 2 নাম্বার আর এটা করার জন্য 1 নাম্বার। তাহলে টোটাল কত নাম্বার এসেছিল? 2, 2, 4, 1, 5, 2, 7 আর 1, 8। 10 এর মধ্যে 8 এসেছিল। বাকি 2 নাম্বার হাউস কোয়ালিটি থেকে একটা অঙ্ক ছিল, ছোট্ট একটা অঙ্ক দিয়েছিল। তো এই হচ্ছে আমরা ইনকাম ফ্রম আদার সোর্স এর ১ম ক্লাসটা তোমাদের সঙ্গে কমপ্লিট হলো। ১ম ক্লাসটা, ঠিক আছে? নেক্সট ডে স্যাটারডে আমরা 2nd ক্লাসে ম্যাক্সিমাম অঙ্ক মানে বলতে পারো পরের ক্লাসেই আমরা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? পরের ক্লাস সমস্ত অঙ্ক পরের ক্লাসে 10টা থেকে 11টার মতন অঙ্ক রেডি করব পরের ক্লাসে, নেক্সট ক্লাসে।